আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বাস্তব সংখ্যার টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধানে টাইপ ভিত্তিক যে এমসিকিউ গুলো সমাধান করব, এই এমসিকিউ গুলো প্রত্যেকটাই কোনো না কোনো বোর্ডে আসছে। আমরা যারা এসএসসি পরীক্ষার্থী, বিশেষ করে যারা 2024 সালে পরীক্ষা দিব, তাদের জন্য আমার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি মনে করি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাসটা বাস্তব সংখ্যার দেখো, তাহলে বাস্তব সংখ্যার যে কোনো কোশ্চেন তোমার জন্য এমসিকিউ এর জন্য বিশেষ করে একেবারেই পানির মতো হয়ে যাবে এবং তুমি 100% এমসিকিউ পারবা এই বাস্তব সংখ্যা থেকে। সো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো, আশা করি তোমার সর্বোচ্চ পরিমাণে এমসিকিউ এক ক্লাসেই ক্লিয়ার হবে। সো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে টাইপ ভিত্তিক এমসিকিউ এ 1 নাম্বার যে টাইপটা আছে, 1 নাম্বার, সেইটাতে কি বলছে, নিচের কোনটি মূলদ সংখ্যা? ঢাকা বোর্ডে 17 সালে আসছিল। তুমি তোমার যদি কাছে একটা গাইড থাকে, তুমি গাইডটা খুলে দেখো, 17, 16, 15, 18 এই বিভিন্ন সালে অসংখ্য এরকম সংখ্যা দিয়ে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তার মানে মূলদ আর অমূলদ থেকে অসংখ্য কোশ্চেন আসছে। সো একটা কোশ্চেন দিয়ে যদি তোমাকে আমি বোঝাতে পারি, তাহলে তুমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার পাবে না। তার মানে এই জন্যই ক্লাসটাকে টাইপ ভিত্তিক বলা হয়। একটা টাইপ পড়ে তুমি 30, 40, 50, 100টা এমসিকিউ সমাধান করতে পারবা। এখন দেখো, প্রথম কথা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, তার মানে মূলদ আর অমূলদ দুইটা সংখ্যা সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা আছে। আমি ধারণাটা আরো একটু ক্লিয়ার করি। সেটা তুমি জানো যে এই সংখ্যাগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, এদেরকে বলা হয় মূলদ সংখ্যা। পি ভাগ কিউ আকারে যাদেরকে প্রকাশ করা যায় তাদেরকে কি বলা হয়? মূলদ সংখ্যা। যে সংখ্যাগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে না, তাদেরকে কি বলা হয়? অমূলদ সংখ্য। তাহলে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না কোনগুলো, আমি জাস্ট সেটাও দেখে দিচ্ছি। দেখো, 3.707700 ডট 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 দেওয়া আছে। তুমি এই সংখ্যাটাকে কখনো কি পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারবা না, কারণ কতগুলো সংখ্যা আছে আমি জানি না। তার মানে অসীম দশমিক ভগ্নাংশ বা অসীম দশমিক ভগ্নাংশ যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা কখনোই পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারবো না। তার মানে এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর যদি এরকম থাকতো 3.70, তার মানে এটাকে আমরা চাইলে কি করতে পারতাম? 370 লিখতে পারতাম। দশমিক উঠে যায়, একটা 1, দশমিকের ডানে দুইটা অঙ্ক আছে, দুইটা শূন্য। তার মানে এটা পি, এটা কিউ, পি ভাগ কিউ আকার হয়ে গেল। তার মানে এইটা হচ্ছে মূলদ সংখ্যা, এইটা অমূলদ সংখ্যা। এইটা একটা সিস্টেম গেল। আর অমূলদ সংখ্যা চেনার আর একটা বুদ্ধি হচ্ছে, যদি রুট ওভার থাকে, এর ভিতরে যদি 4 থাকে, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 4 এর বর্গ কত? সেটা বর্গমূল কত? 2। তার মানে এটাকে আমরা লিখতে পারবো, দেখো, রুট ওভার 2 তার উপর স্কয়ার রুট কাটা যায় আমরা জানি, তাহলে থাকবে কত? 2। 2 নিচে নাই মানে কি 1 আছে না? তার মানে 2টা যদি পি হয়, 1টা তাহলে নিশ্চয় কিউ। তার মানে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। অতএব এই রুট 4টাও মূলদ সংখ্যা। তার মানে রুটের মধ্যে যদি কি থাকে? পূর্ণবর্গ সংখ্যা থাকে। তার মানে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার যদি এরকম থাকতো, দেখো, রুট ওভার ধরো 7 আছে, একটু বোঝার চেষ্টা করো। এই যে 7টা, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, কারণ পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? 1, 4, 9, 16, 25, এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। যদি এই রুটের ভিতরে 1, 4, 16, 9, 25 এই জাতীয় সংখ্যা থাকতো, তাহলে আমরা সেটাকে কি বলতাম? মূলদ বলতাম। তার মানে এটা যেহেতু ওই জাতীয় সংখ্যা নয়, তাহলে এটা আমরা কি অমূলদ সংখ্যা বলবো। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর চাপো, এটার একটা মান আসবে যেটা ডট 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 দেওয়া থাকবে। অর্থাৎ তোমার ক্যালকুলেটরে হয়তো 9 ডিজিট বা 10 ডিজিট থাকে, তাই 10টা পর্যন্ত দেখায়, কিন্তু তুমি ওর থেকে বড় ক্যালকুলেটর নাও, দেখবে যে আরো বেশি আসছে। তার মানে এটা তুমি কখনোই শেষ করতে পারবা না, দশমিকের পর আসতেই থাকবে। তার মানে দশমিক বিন্দুর পর যদি কোনো সংখ্যার এরকম আসতেই থাকে, তাহলে ওই সংখ্যা সবগুলোই কি? অমূলদ সংখ্যা। সো এই একটা কোশ্চেন দিয়ে আমরা এখন যতগুলো মূলদ আর যতগুলো অমূলদই থাকে অ্যান্সার করতে পারবো না? 100% পারবো, তাই না? জাস্ট একটু বুঝে অ্যান্সার করলেই হবে। দেখো, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? 2√3। আমি বলছি রুটের ভিতরে যদি 3 থাকে, 3 মানে কি? পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ নয় তার বর্গমূল। তার মানে এটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে 2 গুণ, তার মানে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সঙ্গে যাই গুণ থাকুক না কেন, অমূলদ সংখ্যাই হবে। ওকে, এবার দেখো √7। জানো √7 এর আগেই বলছি আমি, √7 কি? অমূলদ সংখ্যা। এবার √3/√2, তার মানে √3 অমূলদ, √2 অমূলদ, তাহলে এটাও পুরোটাই অমূলদ সংখ্যা। এবার যদি এটার কথা বলি, যে আপনি স্যার এখনই বললেন যে কি √7 বা √3 এগুলা কি অমূলদ সংখ্যা? আমরা জানি অমূলদ সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যা থাকলেই অমূলদ সংখ্যা, এটা না? দেখো, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো এরকম, এখানে কি আছে? √12 ডিভাইডেড √3। এর মানে তুমি কি লিখতে পারো? দেখো তো, √12 মানে 3 4 12 লিখতে পারো না? ডিভাইডেড
3। এই রুটও দুইটার উপরে √3 গুণন এই রুটটা 4 এর উপরে দিয়ে দাও, ডিভাইডেড কত, ডিভাইডেড √3। এই √3 আর √3 কাটো, তার মানে থাকলো কত, √4। আর √4 মানে কত, খালি 2 না। ওকে, দেখছো শেষ পর্যন্ত কি আসছে, 2 আসছে। তার মানে তুমি রুট এর ভিতরে 3 থাকলে উপরের দিক তাকাবা, দেখবা যে কি করা যায়। যদি করে রুট চিহ্নটাকে উঠে দেওয়া যায় তাহলে তো তোমার মূলদ সংখ্যা আসবে। সো তোমাকে একটু দেখতে হবে এবং ভেবে চিন্তে করতে হবে। ওকে, আমি এটাও ক্লিয়ার করে দিলাম। সো তার মানে অ্যান্সার হবে এইটা, কারণ শেষে কি থাকে, 2 একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। তার মানে মূলদ আর অমূলদ এই টাইপে একদম ক্লিয়ার না। তুমি এখন তোমার গাইড বই থেকে দেখো যতগুলো মূলদ অমূলদ আছে সবগুলো মূলদ অমূলদ তোমার এক ক্লাসই ক্লিয়ার। সো এবার আমরা 2 নাম্বার কোশ্চেনটা সমাধান করব। 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন কোশ্চেনে নয়, তুমি তোমার গাইড বইয়ে দেখো অসংখ্য কোশ্চেন আছে 0.12 উপরে পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ, মানে অসংখ্য কোশ্চেন আছে এইরকমই সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো, এরকম অসংখ্য কোশ্চেন আছে। সো এই কোশ্চেনটা যদি তুমি সমাধান করতে পারো তাহলে ওগুলো 100% পাবা। দেখো যদি এইরকম থাকে তুমি কি করবা, 0.12 উপরে পৌনঃপুনিক, এর মানে তোমার জানা আছে যে দশমিক আর যদি পৌনঃপুনিক থাকে, এই যে এটার নাম পৌনঃপুনিক থাকে, তাহলে পৌনঃপুনিক থাকলে দশমিকের কোনো দাম থাকে না। কি করতে হয় তখন, 1 2 লিখলাম, পুরো সংখ্যাটা লিখতে হয়। লেখার পরে এই পৌনঃপুনিক বাদে আগের দিকে যে অংশটা থাকে সেই অংশটা মাইনাস করতে হয়। তাহলে 0 1 আছে, তার মানে 0 1 মাইনাস করবো। ওকে, যদি এখানে 1 থাকতো তাহলে 1 1 মানে 11 মাইনাস করতাম, যদি এখানে 2 থাকতো 21 মানে 21 মাইনাস করতাম। ওকে, এবার দেখো ডিভাইডেড, বলছি আমি দশমিক আর পৌনঃপুনিক থাকলে দশমিকের কোনো দাম নাই, তাহলে কিসের দাম আছে, তখন পৌনঃপুনিক। এই পৌনঃপুনিকের কারণে কি হয়, একটা 9। এবার পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক অঙ্কটা আর এই দশমিকের মাঝে যে কয়টা অঙ্ক থাকে তার পরিবর্তে কি দেয়, 0 হয়। তাহলে এই পৌনঃপুনিক আর দশমিকের মাঝে কয়টা অঙ্ক আছে, একটা, তার মানে একটা 0। ওকে, তাহলে আমরা এখন কি করব, 12 থেকে যদি 1 বাদ দিই কত থাকে, 11, ডিভাইডেড 90। এখন তুমি কি করবা, এখন এইটা একটা সাধারণ ভগ্নাংশ কিন্তু, ঠিক আছে। এইটাও যদি অ্যান্সারে থাকে তাহলে অ্যান্সার দেখে এটা মিশাবা, আর যদি এটা অ্যান্সারে না থাকে তাহলে কি করবা তুমি বলো তো দেখি। তাহলে তুমি যেটা করবা, দেখো অ্যান্সারে এইটা নাই, যদি এইটা নাই, অ্যান্সারে নাই কিন্তু অ্যান্সার এটাই হবে 100%, এইটা অ্যান্সার, কিন্তু অ্যান্সারে এটা নাই। সো এখানে অ্যান্সারে যেহেতু নাই, আমার মনে হয় মিস্টেক করছি আমি, এইটা হবে, তার মানে এইটা অ্যান্সার। আমি একটু মিস্টেক করছিলাম যার কারণে উঠে নিতে ভুল হয়েছিল, এটা তোমরা একটু মিন করিও না, জাস্ট এটা বুঝে নিলেই হতো। তার মানে 11/90। ওকে, এবার দেখো তোমরা এখন এই রকম যতগুলো গাণিতিক সমস্যা আছে তুমি সমাধান করতে পারবা নিশ্চিত। ওকে, এবার আমরা এই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, বরিশাল বোর্ড 16 সালে আসছিল, এই কোশ্চেনটা সমাধান করব। তুমি দেখো মৌলিক সংখ্যার সংজ্ঞায় পড়ছো যে সংখ্যাগুলোর গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেখানে বলা হচ্ছিল যে 1 মৌলিক সংখ্যা নয়, সবচেয়ে ছোট এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, 2 এর পর থেকে শুরু হয়, 2 3 5 7 এগুলো হলো মৌলিক সংখ্যা, তাই না। কারণ দেখো 2 কি কি দিয়ে ভাগ করা যায়, 1 আর 2 দিয়ে, 3 কি কি দিয়ে ভাগ করা যায়, 1 আর 3 দিয়ে, 5 কি দিয়ে, 1 আর 5 দিয়ে। তার মানে 1 আর শুধু ওই সংখ্যা দ্বারাই যদি কি করা যায়, ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো হলো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা বুঝছি আমরা। ওকে, তো এরকম যতগুলো এরকম সংখ্যা থাকবে সবগুলো কি হবে, মূলদ সংখ্যা হবে। সেই মূলদ সংখ্যার সংখ্যা সবচেয়ে ছোট এবং ক্ষুদ্রতম মূলদ সংখ্যা তাহলে কত, 2। ওকে, 1 কখনোই মূলদ সংখ্যা নয়। এবার দেখো 4 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা, কুমিল্লা বোর্ড 16 সালে আসছিল। এই একটা কোশ্চেন যেটা আগেই আমরা সলিউশন করছি, অলরেডি করে ফেলছি, আমি এটা আর কিচ্ছু বলবো না, এটা এখন তোমরাই নিজে নিজে অ্যান্সার করবা, আমি জাস্ট খালি অ্যান্সার কোনটা হবে এটা দেখে দিচ্ছি। ওকে, দেখো এইটা নিশ্চিত আমরা জানি, কারণ দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা তার রুট, তার মানে এটা মূলদ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা তার রুট, তার মানে এটাও মূলদ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা তার রুট, তার মানে এটাও মূলদ সংখ্যা। তার মানে তিনটাই আছে পূর্ণবর্গ সংখ্যা তার বর্গমূল, অতএব এরা সবাই মূলদ। আর একটা আছে 10 এর বর্গমূল, তো 10 তো কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু 10 পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে 10 কি সংখ্যা, অমূলদ সংখ্যা, 10 এর রুট অমূলদ সংখ্যা। ওকে, আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝতে পারছি, তাই না। এবার আমরা এই 5 6 7 এই 3টা এমসিকিউ যদি সমাধান করতে পারি তাহলে তুমি এই মাত্রই এই বসে থাকা অবস্থায় যদি গাইডটা তোমার কাছে থাকে তাহলে তুমি গাইডটা খুলে সবগুলো কোশ্চেন সমাধান করে আমাকে জানাবে, ঠিক আছে। আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই টাইপের যতগুলো কোশ্চেন আছে তুমি পারছো, একটাও সমাধান হয়নি, একটাও সমস্যা হয়নি। যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমার কমেন্টে অ্যান্সার দেওয়ার। ওকে,
দেখো এখানে কি বলছে, এ বি সি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি হলে কুমিল্লা বোর্ডে আসছে ষোলো। কোনটা? এ বি সি বাস্তব সংখ্যা। তোমার যদি এরকম কোশ্চেন থাকে, তুমি যে কাজটা করবা, যেটা করলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে, সেটা হচ্ছে এ বি সি বাস্তব সংখ্যা। তো এরা তো বাস্তব সংখ্যার কথা বলেই দিছে, তাই না? আমি তাহলে কি করতে পারি, জাস্ট বাস্তব সংখ্যা মনে করে নেব। এ সমান 1, বি সমান 2, সি সমান 3। এমনিতেই তুমি এটা মনে করে নাও, তবে কন্ডিশন দেখে মনে করে নেবে, ঠিক আছে? দেখো সেটা কি, এবিসি বাস্তব সংখ্যা। আমি মনে করলাম এ সমান 1, বি সমান 2, সি সমান 3 বাস্তব সংখ্যা। এরকম অসংখ্য কোশ্চেন আছে, তুমি সমাধান করবা। যে কোনো এরকম কোশ্চেনে এ বি সি পি কিউ এক্স, এক্স আর ওয়াই এরকম থাকলে তুমি মনে মনে চিন্তা করে নিবে যে এটা সমান এ, এটা সমান বি, এটা সমান 1, ওইটা সমান 2, এরকম মনে করে নিবা। তাহলে তোমার অঙ্কটা বা সমাধানটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে এবং ভালোভাবে করতে পারবা। সো দেখো, এসি লেস দেন বিসি। আচ্ছা, এসি এ আর সি, তার মানে 1 আর 3 গুণ করলে এ সি লেস দেন বিসি বলছে, তাই না? লেস দেন মানে ছোট, তার মানে এটা বড় হতে হবে, সরি এটা ছোট হতে হবে, এটা বড় হতে হবে। এ এর মান কত? 1 যদি বসায় দেই, গুণন সির মান 3 ধরছি আমরা, 3 লেস দেন বির মান কত? বির মান 2, ওকে, গুণন সির মান কত? সির মান 3, 3 দুগুণ কত? 6 লেস দেন কত? 3 একে 3। দেখো তো 3 কি 6 এর চেয়ে ছোট না? তার মানে এটা ঠিক আছে না? এই শর্তটা ঠিক আছে না? এটা ঠিক আছে না? ওকে। এই যে সি গ্রেটার দেন 0, এর মানে সি গ্রেটার দেন 0 মানে 0 হওয়া যাবে না। 0 হলে তো অঙ্কটার একটা অন্যরকম মান এসে যাবে। তার মানে সির মান যদি 0 না হয়, 0 না হয়, তো আমি 0 না হয় মানে কি 3 নিয়েছি, তার মানে কোনো ঝামেলা নাই। সো দেখো, তার মানে এই 1 নাম্বারটা ঠিক আছে, ওকে। এবার আমরা 2 নাম্বারটা দেখবো, এসি গ্রেটার দেন বিসি। সি লেস দেন, এবার কি বলছে? 0। তোমাকে বুঝতে হবে কিন্তু, দেখো সি লেস দেন 0, ধরো এটা সির মান, সির মান 0 চেয়ে কি ছোট? এটা 0 না? তাহলে -1, -2, -3 এইরকম যে কোনো মান। 0 চেয়ে ছোট মানে কি মাইনাস যুক্ত মান হতে হবে সির মান, ঠিক আছে? এইটার ক্ষেত্রে, তো এইটার ক্ষেত্রে আমরা কি ধরবো? -3 ধরলাম ধরো। তাহলে -3 যদি ধরি, তাহলে এখন এই শর্তটাতে আমরা বসায় দেই, এসি গ্রেটার দেন কি আছে? বিসি। এর মান বসায় দাও, এর মান কত? এর মান 1 গুণন সির মান কত? -3 গ্রেটার দেন বির মান কত? 2 গুণন সির মান কত? -3। তাহলে -3 একে 3, -3 গ্রেটার দেন -3 দুগুণ 6। এখন মাইনাস যত বড় সে তত কি ছোট, এটা জানি না আমরা। তার মানে -6 এটা বড় না? তার মানে মাইনাস মান যত বড় সে তত ছোট। আর -3 তার মানে নিশ্চয়ই -6 আছে, -3 কি বড়, ওকে। তার মানে এই অপশনটাও ঠিক আছে। এবার আমরা পরেরটা দেখবো, এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, সি গ্রেটার দেন 0। এবারও সির মানটা 0 চেয়ে বড়, তার মানে এবার আর মাইনাস হবে না। তার মানে সির মান যদি বড় হয়, দেখি তাহলে কি হয়, এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। এর সাথে সি যোগ করো, অর্থাৎ 1 প্লাস সির মান কত ধরে নিছি? 3 লেস দেন বি, বির মান কত? 2 প্লাস সির মান কত? 3। তাহলে 1 আর 3 4 লেস দেন 2 আর 3 কত? 5। নিশ্চিত, ঠিক আছে, ওকে। তার মানে এইখানে 3টা অপশনই কি হবে? ঠিক হবে। যদি অপশনে 3টাই থাকে দেবো, না থাকলে না দেবো, সমস্যা কোথায়? আমার তো অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট, আমি ঠিক আছে। এই যে আছে 1 2 3, তার মানে 1 2 3, ওকে। তাহলে এই টাইপের যত কোশ্চেন আছে তুমি অবশ্যই একটু কি করবা, এই এ বি সি বা পি কিউ আর যদি বাস্তব সংখ্যা থাকে, সেক্ষেত্রে তুমি এটার পরিবর্তে জাস্ট মনে করে নিবা 1 2 3 4 যেগুলো বাস্তব সংখ্যা ধরে নিবা। তাহলে 100% তুমি সহজ এবং তাড়াতাড়ি অ্যান্সারটা করতে পারবা, ওকে। এবার দেখো, এবার আমরা 6 নম্বর এমসিকিউটা সমাধান করার চেষ্টা করব, ওকে। 6 নম্বর এমসিকিউ কি বলছে আমাদের? দেখো 6 নম্বর এমসিকিউ বলা হচ্ছে যে 0.3 গুণন 0.6 এটার উপরে পৌনঃপুনিক আছে, ওকে। এই সমান কত, মানে এটার মান বের করতে হবে। এইরকম অসংখ্য কোশ্চেন আছে, তুমি জাস্ট বইটাতে দেখো, অসংখ্য কোশ্চেন আছে। তো আমি এই একটা কোশ্চেন সমাধান করে দেবো, তুমি বাকিগুলো একেবারে নিমিশেই করতে পারবা। সো দেখো 0.3 ইন্টু 0.6 পৌনঃপুনিক, এটার মানে কি আমরা জানি, যদি পৌনঃপুনিক না থাকে শুধু দশমিক থাকে, আমরা এটা ছোটবেলা থেকে শিখে আসছি 3, এই পৌনঃপুনিক দশমিকের কারণে 1, দশমিকের ডানে একটা অঙ্ক একটা শূন্য, গুণন 6.6 তার উপর পৌনঃপুনিক আছে। যেহেতু পৌনঃপুনিক আছে তখন তো আর কি হবে না, দশমিকের কোনো দাম থাকবে না, 6 লিখলাম। পৌনঃপুনিকের কারণে একটা 9, পৌনঃপুনিক এবং দশমিকের মাঝে অঙ্ক থাকলে শূন্য বসাইতাম, যেহেতু নাই সেহেতু কিছুই করবে না। আর পৌনঃপুনিক বাদে আগের দিক যে অংশটা থাকে পুরোটাই কি হয়? মাইনাস করতে হয়। দেখো তো এখানে পৌনঃপুনিক বাদে আগের দিক কিছু আছে? নাই, 0 আছে। তো চাইলে তুমি 0 মাইনাস করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ 0 মাইনাস করলে তো ওইটাই হবে, ওকে। তাহলে আমরা কি করব, 3/10 ইন্টু 6/9, তার মানে 3 দিয়ে 9 হোক 3, 3 দুগুণ 6, তার মানে 2/10। এখন 10 দিয়ে জাস্ট 2 কে তুমি কি করবা? ভাগ করবা। যদি এইটা অ্যান্সার দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, যদি না থাকে তাহলে তুমি সেক্ষেত্রে কি করবা? ভাগ করে নিবা। এখানে আরেকটু ছোট করা যায়, আমরা আরেকটু ছোট করে নিতে পারি, সেটা হচ্ছে 1/5।
তার মানে 1/5। এখন 5 দিয়ে জাস্ট তুমি 1 কে কি করবে, ভাগ করো। যেহেতু যায় না, তুমি জানো না গেলে কি দিতে হয়, দশমিক। দশমিক দিয়ে একটা কি হয়, 0। 5 দিয়ে 10-এর মধ্যে 5 2 10। ওকে, তার মানে 0.2। তাহলে 0.2 কোথায় আছে, এই তো 0.2 আছে। ওকে, তার মানে এই টাইপের কোশ্চেন থাকলে আমার বিশ্বাস তুমি পারবা। ওকে, এবার আমরা সর্বশেষ একটা এমসিকিউ সমাধান করব। এই কোশ্চেনটা থাকে সাধারণত, সো এই কোশ্চেনটা আমরা এবার সমাধান করব। দেখো, 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? বরিশাল বোর্ড আসছে 16 সালে, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো এই এমসিকিউ এর জন্য তুমি যে কাজটা করবে, দেখো কি বলছে, 4x² + 2 এইটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আসলে পূর্ণবর্গ সংখ্যা কি আমরা জানি তো, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেমন 4, তার মানে 2 এর উপরে স্কয়ার করা যায় 1, তার মানে 1 এর উপরে স্কয়ার দেওয়া যায় 9, তার মানে ওকে, এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তো এইটাকে কেমনে পূর্ণবর্গ, অর্থাৎ এখান থেকে কোন মানটা এখানে বসাইলে পরে পূর্ণবর্গ হবে, তুমি এর জন্য যে কাজটা করবা সেটা জাস্ট তুমি একটা সূত্র জানো, সেটা হচ্ছে a + b হোল স্কয়ার। এটা পূর্ণবর্গ কিন্তু, তার মানে কি a² + 2ab + b²। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবা। যদি স্কয়ার যুক্ত কোনো সংখ্যায় বলে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, সেক্ষেত্রে তুমি সূত্রটা অ্যাপ্লাই করো। 2x দাও, তার উপরে কি দিলাম, স্কয়ার, তার মানে 4x², এটা a ধরলা, প্লাস সূত্রের ধরো 2 ধরলা। ওকে, a মানে তো 2x তুমি জানোই, এই যে a মানে 2x। এখন b মানে দেখো তোমার এখানে কত আছে, 2 আছে না, 2 আছে কিন্তু এই 2x হয়েছে, তাই না? 2x হয়েছে, তো 2x টা তোমার কিন্তু এখানে নাই। তো 2 রাখতে যদি চাও তাহলে নিশ্চয়ই b মানে তোমাকে 1/2x মনে করতে হবে। 1/2x আর এই 2x কাটলে কি 2 থাকবে না, তার মানে a² + 2ab + b², b মানে 1/2x, এটা b না, তার উপরে স্কয়ার। দেখো তো এটা কি 4x² হয় নাই, প্লাস, তাহলে এটা কাটলে আমার এখানে কি থাকে, 2 থাকে না, এটা যদি এটা কাটি তাহলে 2 থাকবে না, প্লাস এখানে 1/2 এর উপরে স্কয়ার মানে 4 আর x এর উপরে স্কয়ার মানে x²। তার মানে এই জিনিসখান যদি যোগ করি, এই অংশটা যদি এই জিনিসটার সাথে আমরা যোগ করি তাহলে কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। কারণ এইটা সমান আমরা লিখতে পারবো কি, দেখো তো 2x + 1/2x তার উপরে স্কয়ার, তাই না? তার মানে এটা ইকুয়াল টু সূত্র বানাইলে এটা হবে, তাই না? এইটার উপরে স্কয়ার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হলো। তার মানে পূর্ণবর্গ সংখ্যা যদি এটা হয়, তার মানে এই পূর্ণবর্গ বানাতে গিয়ে আমাকে কি যোগ করা লাগতো, 1/4x²। এই টাইপের যদি কোশ্চেন থাকে তুমি দেখে নাও, এখন থেকে দেখো তুমি পারবা। সো 1/4x²। আশা করি এই 7টা টাইপের কোশ্চেন তুমি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে তো 100% তুমি বাকিগুলো সমাধান করতে পারবা। যদি কোনো একটা কোশ্চেন তোমার সমস্যা হয়ে যায় সমাধান করতে গিয়ে, তাহলে সেই কোশ্চেনটার অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে, স্যার আমি এটা পারিনি। তাহলে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ পরিমাণ দিয়ে তোমাকে সবার আগে উত্তর দিয়ে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য। তো আশা রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এরকম টাইপ ভিত্তিক এমসিকিউ বা ধারাবাহিক এমসিকিউ কিংবা ধারাবাহিক সৃজনশীল প্রশ্নে অথবা বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেন সমাধান নিয়ে। আর পাশাপাশি তোমাদের যদি কোনো কিছু জানার বা শেখার ইচ্ছা থাকে, যারা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, যে আমাদের এটা গ্যাপ আছে, অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবো। আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও দ্রুত আপলোড দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।